দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজন মাহমুদ। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে। আপনারা জানেন, সকাল থেকে কিন্তু এখানে পুশিনের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজিবি বিএসএফ এর যে পরিস্থিতি, সেটা কিন্তু আসলে তুঙ্গে রয়েছে। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আমি এখানে এসে পৌঁছেছি প্রায় 10টার দিকে। এখানে আসার পরপরই আমরা সীমান্তে চলে যাই। চলে গিয়ে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করি। আপনাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুটেজ আমরা সংগ্রহ করি এবং স্থানীয়দের সাথে কথা বলি। আসলে তারা যেটি জানাচ্ছিলেন আমাদের, সেটা হচ্ছে এখানে ভোর 4টার দিকে, 4টা থেকে 5টার দিকে বিএসএফ 14 জন ভারতীয় নাগরিককে আসলে পুশিং করে বাংলাদেশের ভিতরে। তাদের মধ্যে একজন শিক্ষক, স্কুল শিক্ষক রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছে। তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তার নাম হচ্ছে খায়রুল ইসলাম। তিনি আসাম রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা। আহ, তার অভিযোগ হচ্ছে, যখন তাকে বাংলাদেশে পুশিং করা হয়, তার আগে তিনি বিএসএফ এর কাছে জানতে চাচ্ছেন, কেন আমি বাংলাদেশে যাব, আমি তো ভারতীয় নাগরিক, আমি কেন বাংলাদেশে ভিতরে যাব। যখন এই কথা তিনি জানতে চান, তখন কিন্তু সেই স্কুল শিক্ষক কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগ তিনি করেছেন, সেটা হচ্ছে সেই স্কুল শিক্ষককে তিনি বিএসএফ কিন্তু মারধর করে। এটি আমরা প্রমাণও পেয়েছি। তার শরীরে বেশ কিছু ক্ষত আমরা দেখতে পাচ্ছিলাম। তিনি আরো যেটি জানাচ্ছিলেন আমাদের যে আহ, তাকে বেশ কিছু টর্চার ছেলে কিন্তু রেখে কিন্তু অমানবিক তাকে নির্যাতন করা হয়। আহ, এবং তার সাথে আরো বাকি 13 জন ছিলেন সেখানে। আমরা তাদের সাথে কথা বলেছি। সেখানে 5 জন নারী এবং 9 জন পুরুষ সেখানে ছিলেন। আহ, সবগুলো পুরুষই প্রায় বয়স্ক ছিল। আমরা যেটা দেখেছি, আসলে তাদের সাথেও আমরা বেশ কথা বলেছি। তারা প্রত্যেকেই অভিযোগ করছিল যে আহ, বাংলাদেশে ভিতরে পাঠিয়ে দেয় এবং যদি না আসা হয়, তাদেরকে কিন্তু আসলে গুলি করা হবে, এরকম হুমকি কিন্তু দেওয়া হয়। তবে তিনি খায়রুল ইসলাম কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছিলেন যে আমাদের ওই খায়রুল ইসলাম, স্কুল শিক্ষক খায়রুল ইসলামের কাছে প্রায় ভারতীয় 8,000 টাকা রুপি কিন্তু ছিল। সেই 8,000 টাকা, 8,000 রুপি ভারতীয় বিএসএফ রেখে দিয়ে তাকে বাংলাদেশি 200 টাকা ধরিয়ে দিয়ে তাকে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো যখন 4টা 5টার দিকে যখন ভারতীয় বিএসএফ বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশি কিছু মানুষ, সাধারণ মানুষ তাদেরকে দেখে বিএসএফ বিজিবিকে খবর দেওয়ার পরে তাদেরকে সেখানে আটক করে রাখা হয় বা তাদেরকে এই নোম্যান্স ল্যান্ডে কিন্তু বসিয়ে রাখা হয়। সেই বসিয়ে রাখার পরে এটি নিয়ে যখন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাকে কোম্পানি কমান্ডার বিএসএফ এর সাথে কথা বলে পতাকা পাঠকের মাধ্যমে যখন আহ, আহ, পতাকা পাঠকের অফার করা হয়, অর্থাৎ চিঠি দেওয়া হয়, সেই চিঠি কিন্তু তারা গ্রহণ করেনি। গ্রহণ না করে তো তাদেরকে আসলে উল্টো জবাব দেওয়া হয় বিজিবিকে যে এটি বাংলাদেশের নাগরিক, আমরা কেন নিচ্ছি। এই ধরনের একটা, মানে পাল্টাপাল্টি যখন, মানে জবাব দেওয়া হচ্ছিল, ঠিক স্থানীয়রা নিশ্চিত করেছেন যে আমরা বিজিবি আমাদেরকে বলেছেন যে 4 রাউন্ড কিন্তু গুলি বিএসএফ কিন্তু বাংলাদেশের বিজিবি কে লক্ষ্য করে নিতে ছেড়ে। এটি আসলে আমরা নিশ্চিত হয়েছি। স্থানীয়রা বলছে 14 রাউন্ড গুলি বিএসএফ কে লক্ষ্য করে, বিজিবি কে লক্ষ্য করে বিএসএফ ছেড়ে, অর্থাৎ আর এবং বিজিবি বলছে যে 14 রাউন্ড না, এটা এখানে 4 রাউন্ড গুলি আসলে বিএসএফ ছড়েছে। তো গুলি ছুড়েছেন, এটা সত্যি ঠিক। তার 10টা, আমার যতটুকু মনে পড়ে, 10টা 40-এর দিকে আহ, বাংলাদেশের যে সাধারণ মানুষ এবং বিজিবি কিভাবে অবস্থান নিয়ে আছে, সেই অবস্থান সম্পর্কে জানতে কিন্তু 10টা 40 মিনিটের দিকে বিএসএফ কিন্তু একটি ড্রোন কিন্তু সীমান্তে উড্ডয়ন করে, যেটি সীমান্ত আইন লঙ্ঘন করেছে বিজিবি বিএসএফ। সেই বিএসএফ কিন্তু সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তে কিন্তু সেই ড্রোনটি উড্ডয়ন করে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা জানছিলেন বা জানার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে সিও, জামালপুর ব্যাটালিয়ন 35-এর সিও তিনি আসেন, হাসিবুর রহমান। তিনি এসে জি, তৎক্ষণাৎ জনাব বিএসএফ এর সুজন মাহমুদ, আপনি সেক্টর কি আমাকে কমান্ডার, শুনতে পাচ্ছেন? জি, জনাব হ্যাঁ, সুজন জি, শুনতে মাহমুদ, পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি, আরেকটি বিষয় যেটি হচ্ছে শুনতে পাচ্ছেন? ড্রোন উড্ডয়নের যে বিষয়টি সেটি সম্পর্কে আসলে সর্বশেষ কি জানতে পেরেছেন? বা এটা কতক্ষণ আচ্ছা, পর্যন্ত ড্রোনটি উড্ডয়ন হয়েছে বাংলাদেশের সীমানায়? আচ্ছা। ড্রোনটি উড্ডয়ন হয়েছে প্রায় ওই ১০ থেকে ১৫ মিনিটের মতো ড্রোনটি উড্ডয়ন অবস্থায় ছিল। আমরা যখন ফুটেজ নিচ্ছিলাম ঠিক তখনই কিন্তু ড্রোনটি নিচে নামিয়ে মানে যখন ওরা বুঝতে পারে যে সাংবাদিকের ফুটেজ নিচ্ছে, তখনই ড্রোনটি কিন্তু নিচের দিকে নামিয়ে রাখা হয়। আবারও যখন আমরা ক্যামেরা নামাচ্ছিলাম ঠিক তখনই আবার সেই ড্রোনটি আবারও উপরের দিকে তুলছিল ভারতীয় বিএসএফ। আসলে এই ড্রোনের বিষয়টি আমরা ফলো আপ করে যখন প্রচার করা শুরু করি তখন কিন্তু আ আ আমরা আরেকটি তথ্য যেটি জেনেছি সেটা হচ্ছে ভারত কিন্তু ইতিমধ্যে অস্বীকার করেছে যে আ আ সীমান্তে কোনো গুলি ছোড়ার ঘটনা ঘটেনি। তবে ড্রোনের যে বিষয়টি সেটি যেহেতু আসলে অত্যন্ত মানে এ আইন লঙ্ঘনের একটি কাজ সেটি আসলে বিএসএফ ওইভাবে অস্বীকার করতে পারেনি। তারা কোনো এ এ বিষয়ে কোনো জবাব আসলে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে এই ড্রোনের বিষয়টি অত্যন্ত মানে মর্মাহত করেছে এই এলাকার মানুষকে। কারণ এই সীমান্তের যে সমস্ত আইন যে রয়েছে, আইন কিন্তু আসলে তারা করেছে। জি। আ আ এই জি। বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে আসলে এখানে আমরা সবশেষ বিজিবির সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে এখানে সিও সাহেব এসেছেন। তিনি এসে প্রায় সারাদিনই এখানে তিনি আ আ রয়েছেন এবং বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছেন এবং ভারতীয় বিএসএফ এর সঙ্গে উচ্চতর কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু সে তিনি কিন্তু আসলে কোনো ফলপ্রসূ কোনো কোনো কিছু আসলে পাচ্ছেন না। বা কোনো ২ দেশের যে পতাকা বৈঠক হওয়ার কথা সেটি কিন্তু আসলে তিনি আ আ এগোতে পারছে না। যেটি ভারতীয় বিএসএফ কিন্তু গ্রহণ করছে না যে পতাকা বৈঠকের যে অফারটি সেটি আসলে গ্রহণ করছে না। আর এদিকে হচ্ছে জি। এই পরিস্থিতি চলা অবস্থায় আ আ ময়মনসিংহ সেক্টর কমান্ডার কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি যে রওনা হয়েছে। তিনি হয়তো ০.৫ ঘন্টা ১ ঘন্টার মধ্যে তিনি এসে পৌঁছে যাবেন এখানে। তিনি আসার পরে হয়তো আবারও আ সেক্টর পর্যায়ে একটা মানে মেসেজ আদান-প্রদানের একটা বিষয় হয়তো এখানে আ থাকতে পারে। আমরা আশাবাদী যে আশা করছি যে সেক্টর পর্যায়ে যখন আ আ যখন মেসেজ চিঠি আদান-প্রদান হবে তখন হয়তো কোনো একটা আ আ সুনির্দিষ্ট আ আ সমাধান এখানে আসবে। জনাব সুজন মাহমুদ, স্থানীয়দের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখছেন? এই পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মাঝে আসলে আপনি কি ধরনের পরিস্থিতি লক্ষ্য করছেন? আচ্ছা, এই আজকের যে ঘটনা আপনারা জানেন যে ২০০১ সালের ১৮ এপ্রিল কিন্তু এই বড়াইবাড়িতেই ভারতীয় বিএসএফ অনুপ্রবেশ করে বাংলাদেশী আ সাধারণ মানুষ এবং আ আক্রমণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছিল এবং সেই ২০০১ সালের দিকে যখন বিএসএফ এর যখন বাংলাদেশে অনুপ্রবেশ করে আক্রমণ চালায় ঠিক সেই মুহূর্তে তৎকালীন বিডিআর সদস্য এবং স্থানীয়রাও কিন্তু সেই আ আ বিএসএফ কে কিন্তু প্রতিহত করে কিন্তু আ বাংলাদেশের যে অখণ্ড যে মানচিত্র সেটি কিন্তু আসলে রক্ষা করে। এবং আপনারা জানেন আশেপাশে যে ওখানে সেই সময় কিন্তু ভারতীয় বিএসএফ প্রায় ১৬ জন সদস্য কিন্তু নিহত এবং বাংলাদেশের ৩ জন বিডিআর সদস্য কিন্তু শহীদ হন। এই সেই আমরা তারা স্থানীয়রা যেটা জানাচ্ছেন বা আমাদেরকে তারা যেটা এই ২০০১ সালের যে ঘটনাটি সেটিকে কেন্দ্র করে বারবার কিন্তু এই বড়াইবাড়িতে কিন্তু সংঘাতের সৃষ্টি করছে। তারা যেটা একদম সহজ ভাষায় যেটা বলা যায় যে উস্কে দিয়ে আসলে আ যুদ্ধে জড়ানোর মতো একটি পরিস্থিতি ভারত কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে। তারা স্থানীয়রা যেটি জানাচ্ছেন যে আমরা সবসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানে বিজিবির সঙ্গে কথা বলে বিজিবির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবসময় কাজ করছি। আমরা ভারতীয় আ বিএসএফ এর ফাঁদে আমরা পা না দিয়ে আমরা সবসময় বিজিবির সাথে কাজ করে একতাবদ্ধ হয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করছি। আসলে আমি এইটাই আমি সরেজমিনে দেখেছি যে যখনই কোনো সিদ্ধান্ত হয় তখনই কিন্তু বিজিবির সাথে মানে কথা বলে কিন্তু গ্রামবাসী কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। এবং যখনই বিজিবি সীমান্ত থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেন তখনই কিন্তু আ আ বিজিবি কিন্তু আ বিজিবি যখন সাধারণ মানুষকে সরে যেতে বলে ঠিক তখনই কিন্তু সাধারণ মানুষ একদম মানে বিজিবির কথায় সাপ কিন্তু সেখান থেকে সরে গিয়ে কিন্তু আ আ মানে অন্যত্র চলে গিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে থাকে বা পজিশন নিয়ে থাকে। আসলে এই যে মানুষের যে বর্তমান পরিস্থিতির বিষয় বা বাংলাদেশের মানে মানুষের প্রতি যে
একটি ভালোবাসা, দেশের প্রতি একটা ভালোবাসা, এটা আসলে আমি এই সীমান্তে এসে আজকে আবারও প্রমাণিত হলাম আর কি, প্রমাণ পেলাম কি আসলে বাংলাদেশের গর্ব করার মতো একটি জায়গা, মানে বিষয় যে সীমান্তে, এই বরাবরই সীমান্তে প্রতিবার সাধারণ মানুষের প্রতিহতের কারণে কিন্তু বিএসএফ কিন্তু পিছিয়ে উঠতে বাধ্য হয়। একটি আরেকটি তথ্য দিয়ে রাখি আমি, সেটা হচ্ছে যখন আমরা ওখানে অবস্থান করছিলাম, আমরা ধান খেতে শুয়ে কিন্তু আমরা ওখানে অবস্থান করছিলাম, এবং বিভিন্ন আইল, যে ক্ষেতের আইল যেটা বলে, সেটার সাথে কিন্তু আমরা শুয়ে অবস্থান করছিলাম। তখন ভারতীয় বিএসএফ বারবার কিন্তু লাউড দিয়ে বলছিল যে আহ, স্থানীয় যারা রয়েছে সাধারণ মানুষ তাদেরকে সরালে, এবং গণমাধ্যম কর্মী তাদেরকে সরালেই তারা পতাকা বৈঠকে বসার যে সিদ্ধান্ত সেটি গ্রহণ করবে। কিন্তু মানুষ আসলে সরে গেলেও কিন্তু তারা সেই পতাকা বৈঠকের যে সিদ্ধান্ত তারা কিন্তু সেটি জানায়নি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সাথে যুক্ত হয়েছেন মনোযোগ প্রকাশের বিশেষ প্রতিনিধি ফরিদুল ইসলাম, যিনি এখন বরাইবাড়ি সীমান্তে অবস্থান করছেন। ফরিদুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি বরাইবাড়ি সীমান্তে এখন অবস্থান করছেন। আপনি কি ধরনের পরিস্থিতি লক্ষ্য করছেন? সবাইকে ধন্যবাদ মনোযোগ প্রকাশের বিশেষ এই লাইভে। আমি এখন বর্তমানে অবস্থান করছি বড়াইবাড়ি সীমান্তে। এখন যদি আমি আপনাদের সর্বশেষ পরিস্থিতিটুকু জানাতে চাই, সেনা মোতায়েন তারা কিন্তু সেই সিস্টেম একটা কথাবার্তা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ফরিদুল ইসলাম, যিনি আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সুজন মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
সুজন মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বৈঠক হওয়ার কথা বা কখন হতে পারে বৈঠক, এরকম কোনো সময় কি পেয়েছেন বা জানতে পেরেছেন? আচ্ছা, বৈঠক হওয়ার যে সিদ্ধান্তটি ছিল, এ পাশে রৌমারী সদরের গয়টাপাড়া একটি বিজিবি ক্যাম্প রয়েছে, সেখানে একটি সেখানে আসলে সিদ্ধান্ত হওয়ার কথা কথা থাকলেও আপনি এতে কিন্তু আসলে আদৌ হচ্ছে কিনা সেটি কিন্তু আসলে নিশ্চিতভাবে কিন্তু বিজিবি আমাদেরকে জানায়নি। তবে এ পাশে আমি যেটি বলছিলাম একটু আগেই যে সেক্টর কমান্ড মহাসিন সেক্টর কমান্ডার কিন্তু তিনি কিন্তু ইতিমধ্যে রওনা হয়েছেন, যেটি আমরা জানতে পেরেছি। তিনি আসলে হয়তো বা সেই সেক্টর পর্যায়ে আর কি বৈঠক হওয়ার কথা হয়তো চলতে পারে। আশাবাদী যে সেক্টর কমান্ডার আসলে হয়তো বা সেই সেক্টর পর্যায়ে যে পতাকা বৈঠক সেটি হয়তো অনুষ্ঠিত হতে পারে। আসলে এটিও আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বৈঠক হওয়ার পরেও আদৌ কি সেই আহ বাংলাদেশ ভারতে ফেরত নেওয়া হবে কিনা, এটি আসলে একটি শঙ্কার বিষয় রয়েছে। আসলে সেটি আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, এবং বিজিবি পক্ষ দিয়ে কিন্তু আমাদের কোনো প্রকার কিছু আসলে কোনো তথ্য আসলে আমাদেরকে দেওয়া হচ্ছে না। তারা বারবারই বলছে যে আমরা পতাকা বৈঠকের যে সিদ্ধান্ত সেটি আমরা চিঠির মাধ্যমে বারবার জানাচ্ছি, কিন্তু তারা কোনো উল্টো কোনো মেসেজ তারা দিচ্ছে না, বা তার সেই চিঠি কিন্তু তারা গ্রহণ করছে না। এটি আসলে আহ, কি হতে পারে সেটি আসলে মানে বলা যাচ্ছে না। তবে আহ, এরকম আশঙ্কা করা যাচ্ছে যে আহ, সীমান্ত বর্তমান খুবই উত্তপ্ত অবস্থায় রয়েছে, এবং যে কোনো সময় সংঘাতের একটি সংঘাত সৃষ্টি হতে পারে। তো সংঘাত সৃষ্টি হলে আসলে দুই দেশেই আসলে যে ক্ষতির সম্মুখীন হতে হবে সেটি আসলে দেখবার বিষয়। আমরা সীমান্তে রয়েছি, আমরা দেখবো আসলে শেষ পর্যন্ত আসলে কি হয়, এবং আপনাদেরকে জানাবো। জাহিদ। জি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য লাইভে। ধন্যবাদ। আবারও আমাদেরকে সর্বশেষ আপডেটটি জানাবেন আশা করি। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফরিদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি একজন প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম। ইন্ডিয়ার একটা অংশ হইলো, একটা স্টেট হইলো আসাম। এই আসামের মরিগাঁও জেলার এই মিকিরভেটা পিএস পোস্ট অফিস মিকিরভেটা, আর আমার গ্রাম হইল খান্দাপুকুরি। আমারে আমগো মিকিরভেটা বর্ডার পুলিশে আর কি আমার 23 তারিখে লয়ে এসে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া। তা কালকে আবার আমার করলো কি আসন্ন মাঝে আগে করলো কি আমার লয়ে আইতেছে এখানে। আমি আইতে চাই না দেখে আমার খুব মারধর করছে। আচ্ছা দেখে বাইরে কিবা করে হালাইছে। আমি শিক্ষক খুব বার করছি, হাজার রিকোয়েস্ট করছি, বলে স্যার মই একজন শিক্ষক, আপনাকে শিক্ষকের একটা সম্মান দিও না। পাড়ায় পুরাই একেবারে আমার গাড়ি পড়াইছে, আর সুরের মতন আর দুটার পিছনে বাঁধছে, বাইন্ডা লগের মানুষ অন্য বহাইছে, আমারও বহাইছে। তারপরে এই 4টা মান বাজে ফজর নামাজের আজান দিছে, আমি হিনায়া পাইছি। 4টা মান বাজে আমার 14 জন মিলাই, 14 জন মানুষ মিলাই মানে আমার হিন্দা পার করে দিছে বিএসএফ। আচ্ছা, আরেকটি কথা, আপনার স্কুলের নামটা কি? আমার স্কুলের নাম ঠ্যাংখালি খান্দাপুকুরি এলপি স্কুল। আপনার তারা কোথায় থেকে ধরলো, সীমান্ত থেকে না ওখানে শহরের কোথা থেকে ধরছে? আমার ঘরে তো আটক করে আনছে, আনার পরে ক্যাম্পে রাখছে। আপনার ঘরটা কি সীমান্তের কাছাকাছি? না না, অনেক ভিতরে। আচ্ছা, এখানে কি আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসবাস করেন? আমি তো ওখানে স্বাধীন হওয়ার আগে আমার বাবা মায় জন্ম হেনে বসবাস করছে। ভারত স্বাধীন ভারতের আদিবাসী। হ্যাঁ। আপনার স্কুলটির নাম কি? আমার স্কুলের নাম হলো ঠ্যাংখালি খান্দাপুকুরি প্রাথমিক বিদ্যালয়, সরকারি। জি। আপনাদেরকে যে এই বছর নাম আছে কি বলছে, কি বলেন? আমরা তো আর করতে পারি না, বন্দুকের ভয় আছে, আমার কোন সময় শুট করে দেয়। সবের পরে আমার 2 হাত বাইন্দা, আমি তো ভাবছি আমি পারতে পারুম না। আমি তো ভাবছি আমার শেষ করে হলে বড় কত দোয়া করছি। আর তারপরে আপনাদের কাছে কোনো আইডি কার্ড কি? না, সম্পূর্ণ রেখে দিছে, এই ক্যাম্পে রাখছে। আমার লগে 8000 টাকা আছে, আমি তো দেয় নাই, নিয়ে রাখছে। খাওয়া দাওয়া করার লেগে পয়সা আনছিলাম আর কি। আমার বেডিং সেডিং সব নিয়ে রেখে দিচ্ছে। আপনার পরিবার জানে? আমার পরিবার এখন পর্যন্ত জান নাই, বোধ খবর যদি পাইছে তো জানি। আচ্ছা, ঠিক আছে। আমার
আসেন আসেন। আসেন 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 আসেন, বসেন 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 বসেন। কি কি দিছে, কি দিছে, কে দিছে? বিএসএফ দিছে, সবাইকে দিছে। এটা আপনাদের দেশের টাকা? দেখে 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 আমি আসবো না, অসুবিধা না, কেউ স্যার আসছে আমরা আসবো না, ওখানে আনি রাখি না, পরে আমি আসছি মোটর কাছে যাবো, আপনার কাছে যাবো, অসুবিধা নেই, বুঝছেন? আমার নাম মোহাম্মদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আমি একজন প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার একটা অংশ হইল, একটা স্টেট হইল আসাম। এই আসামের মরিগাঁও জেলার এই মিকিরভেটা পিএস পোস্ট অফিস মিকিরভেটা, আর আমার গ্রাম হইল খান্দাপুকুরি। আমারে আমগো মিকিরভেটা বর্ডার ইয়ে পুলিশে আর কি আমার 23 তারিখে লয়ে এসে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া। তা কালকে আবার আমার করলো কি আসন্ন মাঝে আগে আগে করলো কি আমার লয়ে আইতেছে, আমি আইতে চাই না দেখে আমার খুব মারধর করছে। আচ্ছা থেকে বাইরে কিবা করে হালাইছে। আমি শিক্ষক খুব বার করছি, হাজার বার রিকোয়েস্ট করছি, স্যার মই একজন শিক্ষক, আপনাকে শিক্ষকের একটা সম্মান দিও না। পাড়াইয়া পুরাই একেবারে আমার গাড়ি করাইছে, আর সুরের মতন আর দুটার পিছনে বাঁধছে, বাইন্ডা লগের মানুষ আইনা বহাইছে, আমারও বহাইছে। তারপরে এই 4টা মান বাজে ফজর নামাজের আজান দিছে, আমি হিনাইয়া পাইছি 4টা মান বাজে আমার 14 জন মিলাইয়া 14 জন মানুষ মিলাইয়া মানে আমার হিন্দা পার করে দিছে বিএসএফ। আচ্ছা, আরেকটি কথা, আপনার স্কুলের নামটা কি? আমার স্কুলের নাম ঠ্যাংখালি খান্দাপুকুরি এলপি স্কুল। আপনার তারা কোথায় থেকে ধরলো, সীমান্ত থেকে না ওখানে শহরের কোথা থেকে ধরছে? আমার ঘরে তো আটক করে আনছে, আনার পরে ক্যাম্পে রাখছে। আপনার ঘরটা কি সীমান্তের কাছাকাছি? না না, অনেক ভিতরে ওরা। আচ্ছা, এখানে কি আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসবাস করেন?
আমি তো ওখানে ছেড়ে চেয়েছি বলে স্বাধীন হওয়ার আগে আমার বাবা মায় জন্ম হেনে বসবাস করছে। ভারত স্বাধীন ওর দিন ভারতের আদিবাসী আপনারা। হ্যাঁ, আপনার স্কুলটির নাম কি? আমার স্কুলের নাম হলো ঠ্যাংখালি খান্দাপুকুরি প্রাথমিক বিদ্যালয়, সরকারি। জি। আপনাদেরকে যে এই বছর নাম আছে কি বলছে, কি বলেন? আমরা তো আর করতে পারি না, বন্দুকের ভয় আছে, আমার কোন সময় শুট করে দেয়। তা সবের পরে আমার 2 হাত বাইন্দা, আমি তো ভাবছি আমি পার হইতে পারুম না, আমি তো ভাবছি আমার শেষ করে হলে খুব বড় খতমের দোয়া করছি। আর তারপরে আপনাদের কাছে কোনো আইডি কার্ড কি না, ছিল? সম্পূর্ণ রেখে দিছে, এই ক্যাম্পে রাখছে। আমার লগে 8,000 টাকা আছে, আমি তো দেয় নাই, নিয়ে রাখছে। খাওয়া দাওয়া করার লেগে পয়সা আনছিলাম আর কি। আমার বিল্ডিং ছেলে সব নিয়ে রেখে দিছে। আপনার পরিবার জানে? আমার পরিবার এখন পর্যন্ত জান নাই, বোধ খবর যদি পাইছে তো জানি। আচ্ছা, ঠিক আছে। আমার